নেতৃত্বে আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। সেই সংগ্রামে যারা শহীদ হয়েছে, আপনারা জানেন যে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার চৌধুরী আলম সহ আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো নিখোঁজ রয়েছে। আমাদের 4,500 নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে। আমি সকল বীরদের আপনাদের শ্রদ্ধা নিবেদন করছি, যে বিএনপির সেই ফেরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা একটি গণ আন্দোলনের মধ্যে ক্ষমতার মস্তক ছেড়ে গেছেন। আমি প্রথমে বিরোধ সাথে বক্তব্য যারা পিছনের করাপশনাল গেটটি লাগিয়ে দিলেন, এই সভা আমরা একটা না, আমরা মধ্যাহ্ন ভোজের বিরতি সিদ্ধান্ত ছিল। সদর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মধ্যাহ্ন ভোজের বিরতি দিব না। আমরা সবাই একটা না শেষ করে তারপরে আপনাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা আছে সেটি গ্রহণ করবেন এবং আপনারা যার যার অবস্থানে ফিরে যাবেন। আমরা মধ্যাহ্ন বিরতি না দিয়ে একটা সবাই শেষ করব এবং এখানে অন্য কোনো আলোচনা নয়, বর্তমান প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। যারা বাইরে যাবেন তারা আর ভিতরে ঢোকার সুযোগ পাবেন না। জরুরত ছাড়ার জন্য এখানেই ভিতরেই ব্যবস্থা রয়েছে। কাজেই আমি অনুরোধ করবো যে আজকের এই সময় দয়া করে মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব। আমরা গর্ব করি, অহংকার করি যে আমরা সেই দলটি করি যে দলটির প্রতিষ্ঠাতা এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। আমরা গর্ব করি, অহংকার করি যে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যার নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, জাতির সবচেয়ে বড় অর্জন। সেই সময় অর্থনৈতিক সম্পূর্ণভাবে ভেঙে পড়ে দুর্ভিক্ষ দেখা দেয়, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, প্রতিনিয়ত হত্যা, গুম এবং মা বোনেরা ধর্ষণের শিকার হতো। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল, মানুষ বিচার পেত না। বিচার পাওয়া তো দূরস্থান, বিচার পাওয়ার অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছিল। দেশটি যারা জীবন দিয়ে স্বাধীন করে দিয়ে গিয়েছেন, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ। ৭২ সাল থেকে ৭৫ সাল শেখ মুজিবুর শাসন আমলে এই বাংলাদেশ আওয়ামী বাকশালীদের দলীয় সম্পত্তি এবং পারিবারিক সম্পত্তি পরিণত হয়েছিল। বাংলাদেশের মানুষ তাদের গোলামে পরিণত হয়েছিল। সেই গোলামের জিনজির থেকে বাংলাদেশের মানুষকে আবার মুক্ত করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। সাধারণ সেবা এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধ বিপ্লব করলেন। সেই জিয়া রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। যে জিয়া রহমান এই বাংলাদেশের গণতন্ত্রকে সেই একদলীয় শাসন বাকশাল বিলুপ্ত করে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন, মানুষের চলাফেরা জীবন যাপনের অধিকারকে নিশ্চিত করেছিলেন এবং জিয়া রহমান দুর্ভিক্ষপ্রায় বাংলাদেশকে অল্প
সময়ের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে অর্থনৈতিকভাবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন। আমি সেই বিস্তর আলোচনায় যাব না, শুধু এইটুকু বলবো যে আজকে স্বাধীনতার 54 বছরে আমরা দাঁড়িয়ে বাংলাদেশ যেটুকু উন্নত সমৃদ্ধির আমরা এগিয়েছি, গত 17 বছর আওয়ামী দুঃশাসনের লুটতরাজের করেও বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তিটির উপর দাঁড়িয়ে আছে, সেই রেমিটেন্স, সেই গার্মেন্টস শিল্প সহ কৃষির বিপ্লব, এই সব কিছুর শুভ সূচনা করেছিলেন। আমাদের গর্ব, আমাদের অহংকার যে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে জিয়া রহমানকে হত্যা করা হয়। বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হয়ে পড়ে, স্বৈরতন্ত্র কায়েম হয়, বাংলাদেশের মানুষ আবার গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়ে পড়ে। আমরা গর্ব করি, অহংকার করি। শহীদ জিয়া রহমানের শহীদ হওয়ার পরে বাংলাদেশ যখন আবার সেই স্বৈরতন্ত্রের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়ে পড়ে, যখন বাংলাদেশের মানুষের আবার বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয়, সেই সময় জাতির মুক্তির সংগ্রামের অনিবার্য প্রয়োজন শহীদ জিয়া রহমানের সহধর্মী গৃহিণী থেকে বেরিয়ে এসে রাজপথের সংগ্রামের দায়িত্ব নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1982 সাল থেকে 90 সাল দীর্ঘ সংগ্রামে রাজপথে একনিষ্ঠ নেতৃত্ব দিয়ে সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ আমরা দেখেছি যে 1986 সালে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্বৈরাচারের সাথে আঘাত করে সেই সাজানো নির্বাচনে গিয়ে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। শেখ হাসিনা জাতির কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া 3 বার গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন, স্বৈরাচারের সাথে আঘাত করেন না, বরং আপসীর নেতৃত্ব দিয়ে সারা জাতির মানুষকে ঐক্যবদ্ধ করে 1990 সালে আবার একটি বড় অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচারের গঠনকে গণতন্ত্র বিমুক্ত করেছেন। ইতিহাসের খাতায় বেগম খালেদা জিয়ার নাম সম্মান করে দেখা হয়েছে। সেই গণতন্ত্র আবার 2018 সালে বিপন্ন হয়ে পড়েছিল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল। একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে, উপমহাদেশের চক্রান্তের অংশ হিসেবে সে সময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা প্রশ্ন বলে নির্বাচনে অংশগ্রহণ না করে গভীর পরীক্ষা দিয়ে মানুষ করে নির্বাচিত সরকার ঘটিয়ে অনির্বাচিত সরকার কায়েম করেছে। যে সরকার বাংলাদেশে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল, এই বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্রকে বিভিন্ন করে ষড়যন্ত্র কায়েমে, এবং আপনারা জানেন যে সে সময় আমাদের অভিসংবাদে জড়িত বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। তার 2 সন্তান বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আদরের সন্তান আরাফাত রহমান মুকুটকে গ্রেপ্তার করা হয়। একই সাথে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। আমরা দেখেছি যে সে সময় এই গভীর চক্রান্ত চলে, সেই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্ত। সেই চক্রান্তের সাথে আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে শেখ হাসিনা মনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে আঘাত করে জেল থেকে বেরিয়ে লন্ডন চলে গেছে। তৎকালীন মনুদ্দিন ফখরুদ্দিন সরকার বেগম খালেদা জিয়াকে চাপ সৃষ্টি করেছিলেন, শেখ হাসিনা চলে গিয়েছে, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আপনি যদি দেশ ছেড়ে চলে না যান, আপনার 2 সন্তানকে মেরে ফেলা হবে।
আপনারা দেখেছেন যে তারেক রহমানকে যখন গ্রেপ্তার করা হয়, সুস্থ সবল টকটকে যুবক, পরবর্তী সময় আমরা দেখেছি যখন তাকে আদালতে দেওয়া হয়, তারেক রহমান মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রচারিত হয় যে তারেক রহমানকে মেরে ফেলার জন্য অমানুষের উপর নির্যাতন করা হয়েছে। আল্লাহ অশেষ মতে সেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বিশ্বস্ত কর্মকাণ্ডের কারণে সেই দিন বিএনপি বেঁচে গিয়েছিল, তারেক রহমান আল্লাহ সম্মতে বেঁচে গেছে। বেগম খালেদা জিয়া দৃঢ় চিত্তে ঘোষণা করেছিলেন যে আমার দুই সন্তানকে সহ যদি আমাকেও মেরে ফেলা হয়, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি বাঁচলেও বাংলাদেশে বাঁচবো, মরলেও বাংলাদেশে। আমরা গর্ব করি, অহংকার করি যে আমরা সেই নেত্রী শুনি, যিনি নিজের জীবনের, নিজের পরিবারের জীবনের ঝুঁকি নিয়েছেন এই বাংলাদেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করেন, অবৈধ স্বৈরাচারের কাছে মাথা নত করেন। আবার সেই থেকে স্বৈরাচার পতনের আন্দোলন, গণতন্ত্র মুক্তির সংগ্রাম করেছে। 2008 সালে লোক হাসনের নির্বাচনের মধ্যে সেই বঙ্গবন্ধুর সাথে আঘাত করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে এবং যেই শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের দাবিতে 173 দিন হরতাল করা হয়েছিল 1973 সালে। সারা দেশ যাওয়া পাওয়া অচল করে দেওয়া হয়েছিল। সেই শেখ হাসিনা ক্ষমতার মস্তককে পাকাপোক্ত করার দৃঢ় ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনে সেদিন পরিষ্কার কথায় ঘোষণা করেছিলেন, দলীয় সরকারের নির্বাচন কখনোই অবাধ সুষ্ঠুর হয় না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চাই, জনগণের বিরোধীরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা 17 বছর অভিযোগ সংগ্রাম চালিয়েছি। এই সংগ্রাম করার কারণে আমাদের সামনে মিডিয়া সহ 4,500 নেতাকর্মী হত্যা করে শিকার হয়েছে। আমাদের অবিসংবাদী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একটি মিথ্যে সাজানো মামলা দিয়ে আগ্রাম আদালত দিয়ে প্রতিদিন প্রতি কার্য দিবসে আদালত পরিচালনা করে বেগম খালেদা জিয়াকে তৈরি করে দিয়ে জেলখানায় রাখা হয়েছে। আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকু সরকারের মিশনে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারা বাংলাদেশের বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা গুমের শিকার হয়েছেন। ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। এই জামাতের অসংখ্য নেতাকর্মী যাদেরকে গ্রেপ্তার করে সেই অবৈধভাবে অন্যায়ভাবে সাজানো মামলাতে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। প্রিয় ভাইরা, এই আন্দোলন চালানোর কারণে বিএনপির অসংখ্য নেতাকর্মী অনেকেই তাদের জমি জমা হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য হারিয়েছেন। বিএনপির 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইনি মামলা দেওয়া হয়েছে। এই জামাত সত্ত্বেও বিএনপির অসংখ্য নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যে গাইনি মামলা দেওয়া হয়েছে। এই আন্দোলন চলা অবস্থায় বিএনপির অনেক নেতাকর্মী দিনের পর দিন বাড়ি ঘরে থাকতে পারে নাই। অনেক নেতাকর্মী স্ত্রী সন্তানের মুখ দেখতে পারে নাই। অনেক সন্তান বাবা মায়ের মুখ দেখতে পারে নাই। বিশেষ করে গত 28 অক্টোবর 2023
সরকার পতনের এক দফা আন্দোলন যখন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, সেই আন্দোলন চলা অবস্থায় বিএনপির বেশিরভাগ নেতা কর্মীকে ধান কেটে খেতে জীবন কাটানো হয়েছে। তারপরেও বিএনপি এই অঞ্চল সংগ্রাম চালিয়ে গেছে। এই সংগ্রামের একটি পর্যায়ে জুলাই 2024 ছাত্রদের ন্যায্য দাবি সেই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ছাত্রদের সেই আন্দোলনটি তাদের ন্যায্য দাবি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, আন্দোলন ছিল না। সেই আন্দোলনটি যখন স্বৈরাচারী কাজায় দমন করে পথ বেছে নেয়, সারা বাংলাদেশে সেই সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালায়, সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সুযোগ লন্ডন বসে থেকে এই আন্দোলনের কৌশল নির্ধারণ করেন। এই আন্দোলনের সাথে বিএনপির সমর্থন, বিএনপি নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক মানুষকে উজ্জীবিত করেন এবং সেই আন্দোলন একটি পর্যায়ে ছাত্ররা আন্দোলন থেকে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ আন্দোলনের রূপ নেয়। যে আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা রাজনৈতিক কর্মীর জীবনের বিনিময়ে 5 আগস্ট 2024 স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতার মস্তক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত, সেই গোলামীর জিনজির মুক্ত, ভোট ডাকাত, ভোটেরা বিশেষ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা আমার কাছে সুক্রিয়া করি, যাদের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার রক্ষাবাদ কামনা করছি, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমরা গর্ব করি, অহংকার করি যে এই বাংলাদেশের স্বাধীনতায় মিলেছিলেন জিয়া রহমান। এই বাংলাদেশে বাকশালে বিলুপ্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়া রহমান। এই বাংলাদেশের স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 8 বছর রাজপথে সংগ্রাম করে ষড়যন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া। এবং এই বাংলাদেশে যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে একটি সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করার সংগ্রামে যার নামটি বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে অবিস্মরণীয়, কাছে সমাদৃত, যার সেই বুদ্ধিদীপ্ত কৌশলী নেতৃত্বের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে, তিনি আমাদের জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া রহমান এবং এদেশের গণতন্ত্রের অবিসংবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে আজ পর্যন্ত করি, স্বাধীনতার 54 বছর ইতিহাস বিশ্লেষণ করি, আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দল স্বৈরতান্ত্রিক পর্যায়ে ক্ষমতা দখল, ক্ষমতায় ধরে রাখার জন্য মানুষের উপর জুলুম নির্যাতন এবং লুটতরাজের কারণে, দুর্নীতির কারণে আজকে আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিন্ন হয়ে গেছে। আর বিএনপি সময়ের পরিক্রমায় গণতন্ত্র মুক্তির সংগ্রামে, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের পাশে থেকে আন্দোলন করার মধ্য দিয়ে স্বৈরাচার পতনের আন্দোলনের সফল হওয়ার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। সেই বিএনপিকে নিয়ে আমরা আজকে স্বপ্ন দেখছি যে বাংলাদেশ গত 17 বছরে আমরা অনেক জুলুম নির্যাতন, অন্যায়, অত্যাচার সহ্য করে আমরা স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। সেই সময় কিন্তু দুর্বিষহ জীবন গিয়েছে, সেই সময় কিন্তু সময়ও আমাদের অতিক্রম করতে হয়েছে। এটা যারা রাজনীতির কর্মী আছেন তারা অনেক অনুধাবন করেন, কিন্তু আজকে যে ত্যাগের বিনিময়ে সংগ্রামের স্বাধীন বাংলাদেশ
এই বাংলাদেশে আজকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখে। আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এই বাংলাদেশে আবার একটি পরিবারতন্ত্র হবে না, যে আওয়ামী লীগের মতো শেখ পরিবারের মতো এই বাংলাদেশ তাদের পরিবারের সম্পত্তিতে পরিণত হবে। এই বাংলাদেশের কোন দলের রাজনৈতিক সম্পদে পরিণত হবে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এই বাংলাদেশ আগামী দিনে জনগণের বাংলাদেশ হবে, যে বাংলাদেশের সরকারের কাছে প্রতিটি মানুষ সমান হিসেবে বিবেচিত হবে, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, প্রতিটি মানুষ ন্যায় বিচার পাবে, যে বাংলাদেশ একটু উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে, যে বাংলাদেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত একটু উন্নত সমৃদ্ধ বিশ্ব দরবারের মর্যাদাশীল জাতি নিয়ে প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইরা, এই স্বপ্ন বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বেই দেখতে চায়। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের সাথে স্বপ্ন দেখছি যে আগামী দিনে এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বৈষম্য মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আজকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের বিএনপি একমাত্র জনপ্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, কাজেই বাংলাদেশকে যদি আগামী দিনে এগিয়ে যেতে হয় উন্নত সমৃদ্ধ উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের আইনের শাসন সুপ্রতিষ্ঠিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বিএনপি নেতৃত্বে প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই আগামী দিনের স্বপ্নের উন্নত সমৃদ্ধ দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে সঠিক পথ চলা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। যদি বিএনপি ভুল করে, যদি বিএনপি আগামী দিনের পথ চলায় ভুল করে, যদি বিএনপি নেতা কর্মীরা আগামী দিনের পথ চলায় ভুল করে, রাজনৈতিকভাবে শুধু বিএনপি মুখ থুকে পড়বে না, এই বাংলাদেশের অগ্রযাত্রা মুখ থুকে পড়বে। আওয়ামী দুঃশাসনের অবসান একদিকে যখন আওয়ামী জাতিকে কলঙ্ক মুক্ত করেছে, বিএনপিকে রাজনৈতিকভাবে আরো সুপ্রতিষ্ঠিত করেছে, একই সাথে আওয়ামী দুঃশাসনের অবসান এই জাতিকে একটি শিক্ষা দিয়ে গিয়েছে, বিএনপিকে একটি শিক্ষা দিয়ে গিয়েছে। বিএনপি নেতা কর্মীদের সেই শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী যে পথে হেঁটেছে, যদি আমরা সেই পথ পরিহার না করি, আমরা যদি একই পথে চলি, কিন্তু আমাদের পথ চলায় কোন হবে, হয়তো আওয়ামী লীগের চেয়ে আরো বেশি করুণ পরিণতি করতে হবে। আমাদের খেয়াল করে যদি স্মরণ করে দেখুন, 5 আগস্ট সরকার পতনের মাত্র 3 দিন আগে, আমার জানা মতে সম্ভবত 2 তারিখ কি 3 তারিখ, শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বলেছিলেন যে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা পালিয়ে যেতে জানে না, আওয়ামী লীগ পালাতে জানে না, দাম্ভিকতা করে বলেছিলেন। মাত্র 2 দিন পরে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে আমরা বিএনপি নেতা কর্মীরা যারা এখন এই স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশে দাম্ভিকতা করার চেষ্টা করছি, আমাদের অনুধাবন করা দরকার যে আমরা পথ চলাচল করলে যে কোনো মুহূর্তে সেই কোন পরিণতি আমাদের ভাগ্য করতে পারে। মূলত আজকের এই বিশেষ সাধারণ সভাতে আহ্বান করা হয়েছে আপনাদেরকে সেই সতর্ক বার্তা দেওয়া হবে। 5 আগস্টের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নেতা কর্মী এবং জাতির উদ্দেশ্যে বারবার দিক নির্দেশনা দিচ্ছেন, বিএনপির নেতা কর্মীদেরকে বারবার সতর্ক করছেন। দুর্ভাগ্যজনক ভাবে আমরা একথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এত সতর্ক বার্তার পরেও আমরা অনেকেই ভুল পথে যাওয়ার চেষ্টা করছি।
জামালপুর সদরেও জামালপুর জেলাতে আমরা জেলা বিএনপি নেতৃবৃন্দ সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ 5 আগস্ট থেকে 2003 লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে আমাদের প্রিয় দল বিএনপি প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠককে পরে এই জাতির দীর্ঘদিনের প্রত্যাশিত নির্বাচনের একটি প্রাথমিক রূপরেখা ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে যে ধূম্রজাল ছিল সেটা অনেকটাই কেটে গিয়েছে। আমি যে কথাটি বলার চেষ্টা করি যে এইবারের নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোট জনগণ দিবে। এইবার একজনের ভোট আরেকজন দেওয়ার কোন সুযোগ থাকবে না। এবার দিনের ভোট রাতে দেওয়ার কোন সুযোগ থাকবে না। এবার মৃত মানুষের ভোট জীবিত মানুষ দেওয়ার সুযোগ থাকবে না। আধিপত্য বিস্তার করে ভোট দেওয়ার কোন সুযোগ থাকবে না। আমরা নেতারা অনেকে বলি যে ভাই টেনশন করেন না, এই এলাকায় 5,000 ভোট এটা আগে আমি এনে দিতেছি। এই নেতা করে নেতাকে এবার নির্বাচনে থাকবে না। যার যার ভোট সে সেই যদি যার যার ভোট সেই সেই দেয় তাহলে সেই ভোটারের মন জয় করে ভোট নেওয়া ছাড়া আমরা বিএনপি যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দিচ্ছি, নির্বাচন দেওয়ার স্বপ্ন দিচ্ছি, সেই স্বপ্ন বাস্তবায়ন দেওয়ার সম্ভাবনা থাকবে। আমি কথা বোঝাতে পারছি কি? কাজেই এইবারের নির্বাচনের বক্তব্য পার হতে হইলে সম্পূর্ণরূপে ভোটারের উপর আস্থা চলে যেতে হবে। এবং আমার ধারণা এবার কোন স্ত্রী তার স্বামীর কথায় ভোট দিবে না। একজন মহিলা নিজের চিন্তা চেতনা থেকে ভোট দিবে। কাজেই এবারের নির্বাচনটি বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্বাচন বলে আমরা মনে করি। বাংলাদেশের 54 বছর ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের ফলে বিএনপির কাছে যে বিএনপি যদি পথকে ভুল করে রাজনৈতিকভাবে বিএনপি ধ্বংস হবে, রাষ্ট্রীয়ভাবে দেশ ধ্বংস হবে। আর নির্বাচনের ক্ষেত্রে যদি বিএনপি নেতাকর্মী জনগণের মন জয় করতে ভুল করে, জনগণের আস্থা অর্জন এবং ধরে রাখতে ভুল করে, তাহলে বিএনপি বিপর্যয়ের মতো হবে। কাজেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বিএনপির কাজে। সেই বিএনপি জামালপুর সদর উপজেলায় আমরা 1996 সাল থেকে আজকে 2025 সাল 29 বছর যাওয়ার স্বপ্ন দেখছি জামালপুর সদরে আমরা এমপি পাবো। আমরা 29 বছর থেকে উন্নয়ন থেকে সরকারের সেই রাষ্ট্রীয় যে কর্মকাণ্ড সেখান থেকে আমরা জামালপুরের সদরের বিএনপি নেতাকর্মী এবং জনগণ সম্পূর্ণরূপে বঞ্চিত। গত 29 বছর যখন আমরা জামালপুরের মানুষকে স্বপ্ন দেখাই, দলীয় নেতাকর্মীদেরকে স্বপ্ন দেখাই, নিজেরা স্বপ্ন দেখি যে জামালপুর সদরের বিএনপি নির্বাচিত হবে, যার নেতৃত্বে জামালপুরে জনগণের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে এবং এই জনগণের উন্নয়ন এলাকার উন্নয়নের মধ্য দিয়ে বিএনপি জামালপুরের সবচেয়ে বড় রাজনৈতিক সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের পরিণত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের একটি সুযোগ সামনে আমাদেরকে হাতছানি দিচ্ছে। জামালপুর সদরে আমরা যদি বিএনপি নেতাকর্মীরা গত 17 বছরে যারা আন্দোলন সংগ্রাম রাজপথের ঝুঁকি নিয়ে মামলা মোকাবেলা করে, যে জুলুম হামলা মোকাবেলা করে আমরা বিএনপি পতাকাতে লক্ষ্যপত্র দেখেছি, আমরা যদি আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সঠিক পথ চলতে পারি, জনগণের আস্থা অর্জন এবং ধরে রাখতে পারি,
আমার বিশ্বাস জামালপুর সদরে এইবার বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আমরা যদি জামালপুর সদরের নেতাকর্মী পথ চলতে ভুল করি নাই, এর খেসারত আমাদেরকে দিতে হবে, জামালপুরের জনগণকে দিতে হবে। এবং এর জন্য আগামী দিনে জামালপুরের বিএনপি নেতাকর্মীরা জনগণের কাঠগড়ার আদালতে দাঁড়াতে হবে। তাদের প্রিয় ভাইরা, আমি হয়তো পরে আবার একটু সুযোগ দিব 5-10 মিনিট কথা বলার জন্য। এর আগে বিনয়ের সাথে বদ্ধচিতভাবে বলতে চাই যে গত আগস্ট 2024-এর থেকে আজকে জুন 2025 গত কয়েক মাসে যারা দলের নির্দেশ অমান্য করেছেন, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ জামালপুরের বিএনপির নির্দেশকে তোয়াক্কা করেন নাই, আমরা কিন্তু চিনি তাদের। এখানে আমার সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, আমার জেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সভার নেতৃবৃন্দ রয়েছেন। বিশেষ করে এখানে মঞ্চে আমাদের 15 জন জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন, যারা বিগত রমজান মাস থেকে বিভিন্ন ইউনিয়নে আমাদের অনুরোধে আমাদের প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে কাজ করেছেন। এরকম 15 জন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, তারা যে ইউনিয়নের দায়িত্বে ছিল সেই ইউনিয়নের সার্বিক চিত্র তাদের কাছে আছে। এবং আমার বিশ্বাস আমরা যেমন আপনাদেরকে চিনি, ওনারাও ইতিমধ্যে আপনাদেরকে চিনে ফেলেছেন। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে হুঁশিয়ার করি এবং অনুরোধ করি যে বিগত দিনের এই গত কয়েক মাসে যেটুকু ঘটেছে সেটুকু থেকে বেরিয়ে আসুন, নিজেদেরকে কলঙ্ক মুক্ত করার চেষ্টা করেন, দলকে কলঙ্ক মুক্ত করার চেষ্টা করেন। আজকের পর থেকে সঠিক পথ চলার চেষ্টা করেন। আমি এই কথাটি বহুবার বলেছি জীবনে আপনাদের কাছে যে একজন রাজনৈতিক নেতা যদি নিঃস্বার্থবান হয়, তার দিয়ে হাজার হাজার নেতা কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। আর একজন রাজনৈতিক নেতা কর্মী বা জনপ্রতিনিধি যদি স্বার্থপর হয়, তাহলে সমস্ত নেতা কর্মী জনগণের স্বার্থ মেরে তার স্বার্থ উদ্ধার করে। কাজে যারা রাজনৈতিক নেতৃত্ব দিতে চান, দয়া করে নিজেকে নিঃস্বার্থ কর্মী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। আপনার একা ত্যাগের বিনিময়ে সমস্ত মানুষের ভাগ্য নির্ধারিত হবে। সেটা যদি দয়া করে না পারেন, তাহলে আগামী দিনে হয় স্বেচ্ছায় দলদের পথ থেকে সরে যাবেন, তা না হলে আপনাকে সরাতে বাধ্য হবে। আজকের পরে সারা বিএনপির সমাজে সাধারণ সম্পাদক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আজকের পর থেকে যদি কোন নেতা কর্মীর নামে কোন ধরনের অভিযোগ আমাদের কাছে আসে এবং প্রাথমিক তদন্তে যদি সেটি সত্য প্রমাণিত হয়, তাহলে আপনাদেরকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া। আমার বিশ্বাস সাধারণ সম্পাদক সহযোগীবৃন্দ আমার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণরূপে একমত। দয়া করে আজ থেকে নতুন পথ চলার চেষ্টা করেন। বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন, গত কয়েক মাসে অনেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, অনেকে দলের নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আজকের পর থেকে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ জনগণের সাথে সমন্বয় করে সম্পর্ক তৈরি করে তাদের আস্থার নেতা হওয়ার চেষ্টা করেন। আমি শুধু এটুকু নিয়ে দিলাম,
আমার উপজেলা বিএনপির সভাপতি সাহেব স্বাগত বক্তব্যে কিছু কথা বলেছেন। এখানে মিডিয়া আছে, বিস্তর বক্তৃতায় যাব না, কথা যাব না, শেষ বেলায় হয়তো 2-4-5 মিনিট বলবো, তারপরে বলি। একজন রাজনৈতিক নেতা যদি সালিশ করবার যায় টাকা খায়, তার থেকে চুরি করে খাওয়া ভালো। নেতাকে বাদ দিয়ে চুরি করে ঘন্টা ডাকাতি করে খাবে না, সালিশ করে টাকা খাওয়ার চেষ্টা করেন না। সালিশ করে টাকা খাইলে দুনিয়াতে আশ্রয় পাবেন না, এবং এর সবচেয়ে বড় কঠোর বিচার আল্লাহ বলতে পারে। সেই টাকারই পরিহার করে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি গত 17 বছর। আমরা 17 বছর অভিযোগ করছি যে আমরা বিচার পাই না। এখন আমার কাছে বিচার আসলে আমি যদি অন্যায় করি, অবিচার করি, এর চেয়ে বড় অপরাধী আর কেউ হবে না। তাদের দয়া করে হয় বিচার সালিশ পরিহার করেন, আর তাদের ন্যায়ভাবে বিচার করার চেষ্টা করেন। জায়গা ভাইয়ের দয়া সালিশ করে নিন, নিজের নেতৃত্ব না লাগো, কলটারে উন্নয়ন করা হবে। গরিব দুঃখী অসহায় মানুষের কার্ড, পঙ্গু মানুষের কার্ড, অভুক্ত মানুষের খাবার যদি আমরা খাওয়া পাই, তাহলে এই রাজনৈতিক নেতাগিরি করার চাই না করার জন্য দয়া করে এই জায়গাগুলোতে আমরা স্বচ্ছ হওয়ার চেষ্টা করি, স্বচ্ছ পথ হওয়ার চেষ্টা করি। আজকে পঙ্গু লোকের বাতাস চাই যদি আমি গায়ে হয়,